আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমত এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাক্তার আবুল হোসেন কলেজ অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো বন্ধুরা, তোমাদের কি মনে আছে গত ক্লাসে কি করানো হয়েছিল? রাইট, গত ক্লাসে আমরা করেছিলাম অংশীদারি ব্যবসায়ের হিসাব কিভাবে করতে হিসাব সংরক্ষণ করতে হয়। তো আমরা তখন বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, দুইটা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ আমরা করেছিলাম। একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আর একটা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি। তা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে গতদিন আমি ক্লাস করিয়েছিলাম। আজকে একটা কী করেছিলাম মনে আছে? সেটা হচ্ছে এক হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আর একটা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আমরা হিসাব দুইটা করেছিলাম, একটা লাভ লোকসান বন্টন হিসাব এবং একটা অংশীদারদের মূলধন হিসাব। অর্থাৎ মালিকরা যা বিনিয়োগ করেছিল সেটার নামই মূলধন। এর পরবর্তীতে কোম্পানি থেকে যে দেনা পাওনাগুলো মালিকদের ছিল সেইগুলো আমরা হিসাবভুক্ত করেছিলাম তাদের বিনিয়োগকৃত মূলধনের হিসাবে, যার কারণে তাদের মূলধনের পরিমাণ কিন্তু ঠিক ছিল না। অর্থাৎ কেউ যদি 1 লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করে থাকে, সে বেতন পেয়েছিল, মুনাফার অংশ পেয়েছিল, অনেক ক্ষেত্রে কমিশন পেয়েছিল, আবার উত্তোলন করে নিয়ে গিয়েছিল। তাহলে এগুলো যোগ করে আর উত্তোলন বিয়োগ করার পরে যা সর্বশেষ ছিল সেটা সমাপনী মূলধন হিসাবে ছিল। তার মূলধন বিনিয়োগ করেছিল 1 লাখ, কিন্তু তার যোগ বিয়োগ করার পরে কিন্তু মূলধন 1 লাখ নেই। আর এইটার নামই পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। বুঝতে পারছো? তো গতদিন পরিবর্তনশীল মূলধন পদ্ধতি আমি অঙ্ক করিয়েছিলাম। আজকে করাবো হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি। স্থায়ী মূলধনটা কি? অর্থাৎ তোমরা জানো যে মালিকরা যা বিনিয়োগ করে সেটাই মালিকের মূলধন। তো এই মূলধনের পরিমাণ যা ছিল, পরবর্তীতে কোম্পানি থেকে তাদের প্রাপ্য আয় এবং ব্যয়, অর্থাৎ তাদের দেনা এবং পাওনাগুলো আমরা মূলধন হিসাবে না নিয়ে যদি অন্য একটা হিসাবের মাধ্যমে দেখাই, তাহলে কিন্তু মূলধন হিসাবে ইফেক্ট পড়লো না, যার কারণে মূলধন পরিমাণ যা ছিল তাই থাকলো। আর তাই থাকলো, এই জন্যই একে বলা হয় স্থায়ী মূলধন পদ্ধতি। আর এই আভ্যন্তরীণ দেনা পাওনাগুলোর জন্য আমরা আলাদা একটা হিসাব করে থাকি, সেটার নাম হচ্ছে চলতি হিসাব। তাহলে এই স্থায়ী মূলধন বলতে কয়টা হিসাব করলাম? একটা হচ্ছে মূলধন লাভ লোকসান বন্টন, লাভ লোকসান বন্টন হিসাব, 2 অংশীদারদের চলতি হিসাব, অংশীদারদের চলতি হিসাব, আর একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। তার মানে স্থায়ী মূলধন পদ্ধতিতে আমাদের এই 3টা হিসাব করতে হয়। তা তোমাদের মনে আছে যে লাভ লোকসান বন্টন হিসাব আমরা করি, কোম্পানির আয় এবং ব্যয়গুলো যোগ বিয়োগ করার পরে যে লাভটা থাকে সেই লাভটা অংশীদারদের মধ্যে বন্টন করে দেয়। গতদিন বন্টন করে কিন্তু দেখিয়েছিলাম। তো এই বন্টন করে দেখানোর পরে মালিকদের যে পাওনাগুলো ছিল সেগুলো মূলধনে যোগ করেছিলাম, আর মালিকদের যে দেনাগুলো ছিল মূলধন থেকে বাদ দিয়েছিলাম, তাই পরিবর্তনশীল হয়েছিল। আজকে আমরা মূলধনে নিব না। তোমাদের মনে আছে যে লাভ লোকসান বন্টন হিসাব যখন করেছিলাম, তখন প্রতিটা মালিকদের প্রাপ্যগুলোর উপরে অংশীদারদের মূলধন হিসাব লিখেছিলাম। কেন লিখেছিলাম? কারণ ওইগুলো আমরা মূলধন হিসাবে নিয়েছিলাম, এই জন্যে কিন্তু আমরা ওর উপর মূলধন হিসাব লিখেছিলাম। এবং মালিকরা যেগুলো দিবে, যেমন উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ, এইগুলোর উপর কিন্তু অংশীদারদের মূলধন হিসাব
লিখেছিলাম, কারণ ওইগুলো মূলধন হিসাবে আমরা নিয়েছিলাম। তাই আজকে কিন্তু মূলধন হিসাবে আমরা নিব না, যেহেতু মূলধনের পরিমাণ ফিক্স থাকবে। এই জন্যে লাভ লোকসান বন্টন হিসাবে সে মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন যেগুলোই আসুক, এ প্রত্যেকগুলো মূলধন হিসাবে আমরা নিব না বিধায় আমরা নিব কোথায়? চলতি হিসাবে নিব। এই জন্যে অংশীদারদের মূলধন হিসাব না লিখে লিখব অংশীদারদের চলতি হিসাব। মনে আছে তো তোমাদের? একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাবো। দেখো, আমরা মনে করো এটা হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাবের একটা উদাহরণ দিব আমরা, শুধু জাস্ট দেখো। মনে করো মূলধনের সুদ নেবে, তাহলে আমি লিখেছিলাম অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ, কিন্তু আজকে তা লিখবো হচ্ছে অংশীদারদের চলতি হিসাব, মূলধনের সুদ, মূলধনের সুদ। এটা লিখে আমরা কি এ বি সি এইটা এইভাবে নিব। আর বা এটা সেম প্রসেসে এগুলো হচ্ছে মালিকের পাওনা, মূলধন হিসাবে নিব না, তাই চলতি হিসাবে নিব, তাই এখানে চলতি হিসাবের নাম আমরা লিখেছি। বা এটা সেম প্রসেসে এইভাবে ছিল অংশীদারদের চলতি হিসাব, উত্তোলনের সুদ, এ বি সি, ঠিক এইভাবে কিন্তু করেছিলাম। এইভাবে যখন যোগ বিয়োগ করা হয়, এখানে আমাদের মুনাফা এসেছিল, সেই মুনাফাটা বন্টন করে দিয়েছিলাম। আর এই বন্টনকৃত মুনাফা অর্থাৎ যার যার মাথার উপরে চলতি হিসাব লেখা আছে ডেবিট পাশে, সেইগুলো চলতি হিসাবের ক্রেডিট পাশে নিব। আর যার যার মাথার উপর চলতি হিসাব লেখা আছে ক্রেডিট পাশে, সেগুলো আমরা চলতি হিসাবে ডেবিট পাশে নিব, যা মূলধন হিসাবে করেছিলাম। বুঝতে পেরেছ তো? তো এইটাই হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি। আর মূলধন হিসাবে কী কী আসলো তাহলে? মালিকরা যেটা বিনিয়োগ করেছিল, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন বা কোনো পণ্য বা কোনো আসবাবপত্র দিয়ে থাকলে ওইগুলোই শুধু মাত্র মূলধন হিসাবে যাবে। আর অতিরিক্ত তাদের বাড়তি আদার্স যে দেনা পাওনাগুলো আছে, এইগুলো হচ্ছে পাওনা, এগুলো হচ্ছে দেনা, এইগুলো কিন্তু আমরা ওই মূলধন হিসাবে নিব না। তাই মূলধনের পরিমাণ একেবারেই ফিক্স থেকে যাবে। আর এই জন্যে আমরা চলতি হিসাবে নিব। আর এটাই হচ্ছে অংশীদারদের স্থায়ী মূলধন পদ্ধতি। বুঝতে পেরেছ? আজকাল অঙ্ক করলাম না, কিন্তু তোমরা ঠিক এই নিয়ম অনুযায়ী ক্লাসগুলো দেখে এইগুলো নিয়ম অনুযায়ী তুমি বাসায় সম্পূর্ণ করবে। যদি সম্পূর্ণ করার পর তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাই কমেন্ট বক্সে লিখবে, আমাকে ইনবক্স করবে, আমি ইনশাল্লাহ তোমাদের সেটা সমাধান করে দিব। এখন খুঁটিনাটি আরও অনেক কিছু আমাদের মধ্যে আছে যেগুলো আমাদের শিখতে হবে। এটা হচ্ছে ধরো ওই হোন্ডা চালানোর মতো, তুমি চালানো শিখলে কিন্তু খালি শিখলেই কিন্তু গাড়ি দিয়ে দেওয়া যায় না। চালাতে চালাতে অনেক অভিজ্ঞতা হয়, অনেক সমস্যা হয়, সেই সমস্যাগুলো সলভ করতে হয়, তখন না ভালো গাড়ি চালানো শেখানো যায়। তো এইখানে আমাদের যে সমস্যাগুলো তোমরা বুঝতে পারবা করতে গিয়ে, এই মূলধনের সুদ বা উত্তোলনের সুদ করতে গিয়ে যে সমস্যাগুলো তোমরা দেখতে পাবা, সেটা হচ্ছে উত্তোলনের সুদে। কোথায় প্রবলেমে পড়বা? উত্তোলনের সুদে। কারণ উত্তোলনের সুদের সময় দেখা যায় কি যে মালিকরা অনেক সময় প্রতি মাসের শুরুতে উত্তোলন করে থাকে, প্রতি মাসের শেষে উত্তোলন করে, 2 মাস পর উত্তোলন করে, 3 মাস পর উত্তোলন করে, সারা বছর ধরে উত্তোলন করে। এই জন্যে সুদ ধরতে একটু কষ্ট হয়। এই সুদ ধরার কিন্তু একটা নিয়ম আছে, সেই সুদ ধরার একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে এটাই যে উত্তোলন যদি সারা বছর ধরে মালিকরা নিয়মিত করতে থাকে, তাহলে গড়ে 6 মাসের সুদ ধরতে হয়। সেটা ইজিলি বুঝতে পারবো, আমি বোঝাই দিচ্ছি। আবার কেউ কেউ অনেক সময় মনে করে মাসের প্রথমেই উত্তোলন করে নিয়ে যায়, তাহলে প্রতি মাসের উত্তোলন যদি মাসের শুরুতে উত্তোলন করে নিয়ে যায়, তাহলে কিন্তু 6.5 মাসের সুদ ধরতে হয় গড়ে। একটা উদাহরণ দিলে তোমরা, আমি কিন্তু একটা মাত্র উদাহরণ দেবো, বাদ বাকি তোমরা সবগুলো বুঝে যেতে পারবা। সেটা এইরকম, দেখো জানুয়ারি মাসের শুরুতে যদি কোনো স্টুডেন্ট প্রাইভেট পড়তে আসে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12 মাসের। আর কোনো ছাত্র যদি ডিসেম্বরের 1 তারিখে আসে, তাহলে সে দেবে কয় মাসের? 1 মাসের। তাহলে ছাত্র মোট কয়টা? 2টা। তো এই ছাত্র দিল 12 মাসের, আর এই ছাত্র দিল 1 মাসের। তা দুইজন মিলে মোট কয় মাসের বেতন দিল? 13 মাসের বেতন দিল। আর মানুষ 2জন, মাস 13, তাহলে গড়ে বেতন খাতে আয় হলো কত টাকা? 6.5 মাসের, কারণ 13/2 6.5 মাসের। ঠিক এইভাবে প্রত্যেকটা যদি তোমরা করো, তাহলে বুঝতে পারবা
তাহলে মাসের শুরুতে উত্তোলন করলে 6.5 মাসের সুদ দিতে হয়, ধরতে হয়। বাই দ্য সেম প্রসেস মাসের শেষে উত্তোলন করলে 5.5 মাসের সুদ দিতে হয়। একই নিয়ম, তোমরা একটু পরীক্ষা করে দেখো। ওই যে উদাহরণটা তোমাদের দিলাম, মাসের শেষে, জানুয়ারি মাসের শেষে যে আসছে সে কিন্তু 11 মাসের বেতন দেবে, আর ডিসেম্বরের শেষে যে আসছে সে কিন্তু 0 মাসের বেতন দেবে। ডিসেম্বরের শেষে তো শেষেই আসছে, বেতন দেবে কি? তাই ছাত্র 2 জন, কিন্তু বেতন দিল হচ্ছে 11 যোগ 0, মোট 11 মাসের, আর গড়ে 2 জন 2 দিয়ে ভাগ করলে 5.5 মাসের। এটা তোমরা বাসায় দেখো, বইতে সুন্দর করে দেওয়া আছে। এরপরে 2 মাস পর পর উত্তোলন করলে কয় মাসের বলতে পারো তোমরা? একটু ভেবে দেখো তো। তবে একটা জিনিস কিন্তু আরেকটা জিনিস দেখাই, দেখো এইটা হচ্ছে 3টা খুঁটি। এই 3টা খুঁটিতে ঘর হয়েছে কয়টা দেখো তো? ঘর হয়েছে কিন্তু 2টা। দেখো খুঁটি 1টা 2টা 3টা, ঘর হচ্ছে 1টা এবং 2টা। তা 2টা ঘর, তার মানে গড়ে কিন্তু একটা মাইনাস হয়েছে। 2টা ঘর করতে কিন্তু 3টা খুঁটি লাগে, অর্থাৎ 3টা খুঁটিতে 2টা ঘর হয়, তাই একটা মাইনাস। তা 2 মাস পর উত্তোলন করলে বছরে কয়বার উত্তোলন করা যায়? 2 মাস পর দিলে বছরে 6 বার উত্তোলন করা যায়। তা 6 বার উত্তোলন করলে গড়ে একটা বাদ, তাহলে কত থাকলো? 5। আর সারা বছর ধরে যেহেতু উত্তোলন করেছে, গড় অর্ধেক, তাই 5-এর অর্ধেক কত? 2.5। তার মানে 2 মাস পর উত্তোলন করলে 2.5 মাসের সুদ ধরতে হয়। বাই দ্য সেম প্রসেস 3 মাস পর উত্তোলন করলে, তোমাদের মনে আছে 3 মাস পর উত্তোলন করলে বছরে কয়বার উত্তোলন করা যায়? 4 বার। গড়ে একটা যদি কম হয় তাহলে 3, আর সারা বছরের কারণে অর্ধেক, 3-এর অর্ধেক কত হয়? 1.5। ঠিক বলেছো, 1.5 মাসের সুদ ধরতে হয়। আর সারা বছর ধরে তো 6 মাসে তো জানোই। এইটা হচ্ছে উত্তোলনের সুদ। এই সমস্যাটাগুলো পাবে তোমরা, সেটা তোমরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছো। এরপরে কিন্তু আরেকটা সুদ আমাদের অনেক সময় ধরতে হয়, সেটা হচ্ছে অনেক সময় কিন্তু ঋণ নেওয়া হয়। তোমরা অঙ্ক করার সময় কি পাবে? ঋণ পাবে। আর যখন ঋণ নেয়, এই ঋণের সুদ অনেক সময় সুদের উল্লেখ করা থাকে, ম্যাক্সিমাম সময় কিন্তু উল্লেখ করা থাকে না। আর যদি ঋণের সুদে উল্লেখ করা না থাকে তাহলে 6 মাসের সুদ ধরতে হয়। কয় মাসের সুদ ধরতে হয়? 6 মাসের সুদ ধরতে হয়। ঋণের সুদ উল্লেখ না থাকলে, চুক্তিতে উল্লেখ না থাকলে 6 মাসের সুদ ধরতে হয়। এটা হচ্ছে কোম্পানি আইন 1932 সালের কোম্পানি আইন অনুযায়ী 6 মাসের সুদ ধরতে হয়। এটা একটা প্রবলেম অঙ্ক করার সময় পাবা। এরপরে আরও অনেক কিছুই পাবা, তোমরা মন দিয়ে শোনো। তোমরা যেটা পাবা সেটা হলো, অনেক সময় দেখো অংশীদারদের 2 জন যদি অংশীদার থাকে, তাহলে অনেক সময় আর একজন নতুন অংশীদার নেওয়ার চেষ্টা করা হয়। এই নতুন অংশীদার নিতে গেলে আমি কেন তোমার অংশীদার হব, বা তোমাকে কেনই আমি অংশীদার হিসাবে নিব, তখন কিছু শর্ত থাকে, উল্লেখ থাকে যে আমি কেন যাব, আমার লাভ কি। তখন বলে যে তুমি আসলে তোমার কমপক্ষে তোমার লাভ 50,000 টাকা হবে। যদি না হয় তাহলে তোমাকে 50,000 টাকাই দেওয়া হবে। এই নিশ্চয়তাটা কারবার দিতে পারে, মানে সব অংশীদার মিলে, অথবা পার্সোনাল একজন দিতে পারে। যদি সে কম পড়ে তাহলে সেই পার্সোনাল লোক দিয়ে দেবে, যে নিশ্চয়তা দিয়েছিল সে পরিশোধ করবে। অনেক সময় কিন্তু পাল্টা নিশ্চয়তা থাকে। পাল্টা নিশ্চয়তা বোঝো? মানে পাল্টা নিশ্চয়তা এরকম যে আমি অংশীদার হব, আমাকে অংশীদার হিসাবে নেন, আপনাদের লাভ কমপক্ষে 1 লক্ষ টাকা দেওয়া হবে। আবার পাল্টা কোম্পানি তাকে নিশ্চয়তা দিতে পারে যে ঠিক আছে, তুমি যদি 1 লাখ টাকা লাভ দিতে পারো তাহলে কমপক্ষে তোমাকে 30,000 টাকা লোন দেওয়া হবে, লাভ দেওয়া হবে। বুঝতে পারছো? তার মানে এরকম পাল্টা, এটাকে বলে পাল্টা নিশ্চয়তা। তো এরকম অঙ্ক করার সময় তোমাদের এই প্রবলেমগুলো থাকবে, তোমরা সলভ করতে পারবা। এরপরে সর্বশেষে যে আরেকটা প্রবলেমে পড়বা তোমরা, সেটা হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব
করা শেষ হয়ে যায়, মূলধন হিসাব করা শেষ হয়ে যায়, হঠাৎ করে ধরা পড়ে যায় যে মূলধনের সুদ বা উত্তোলনের সুদ বা বেতন কোনো একটা হিসাব করা হয়নি, ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। তখন ওই মূলধনের সুদ, উত্তোলনের সুদ এগুলো কি করা হয়, আবার নতুন করে হিসাবভুক্ত করার জন্যে একটা হিসাব করা হয়। সেই হিসাবগুলো ওই পরিবর্তনশীল মূলধন বলো, স্থায়ী মূলধন, যে নিয়মেই করো তুমি অঙ্ক, ওইগুলোর জন্য আবার নতুন করে লাভ লোকসান হিসাব বা অংশীদারদের মূলধন হিসাব করতে হয়। আর এই হিসাবটার নাম হচ্ছে সমন্বয় সংক্রান্ত হিসাব, অর্থাৎ সমস্যা ছিল সেটা সমাধান করা হলো, এর নাম হচ্ছে সমন্বয় সংক্রান্ত হিসাব। এই হিসাব করতে যা কী করতে হয়, তোমার লাভ লোকসান সমন্বয় হিসাব আর অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। কেন বলা হলো বলো তো? কারণ হিসাব করা হয়ে গিয়েছিল, পরে আবার সমন্বয় করে হিসাব করা হলো, তাই অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব আর সমন্বয় হিসাব করতে হয়। মানে আমি সমন্বয় করলাম, অর্থাৎ যেটাই বাদ পড়ুক সেটা দিয়ে আবার নতুন করে আমরা হিসাব করব। তো ঠিক আছে, সময় স্বল্পতা, তোমাদের আভ্যন্তরীণ সবই এগুলো, তো তোমরা এইগুলো দিয়ে চেষ্টা করবা। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা বাসা থেকে অঙ্ক করে আমাকে ইনবক্স করবা, বা আমি কমেন্টসে বুঝাই দিব তোমাদের, বা আগামী ক্লাসে কোনো সমস্যা থাকলে আমি বুঝাই দিব। তো তোমরা ইনশাল্লাহ করার চেষ্টা করবে। আর যেটা তোমাদেরকে বলবো, গত ক্লাসে বলেছিলাম যে নিজেকে, পরিবারকে, দেশকে সুরক্ষিত রাখার জন্যে তোমরা সাবধানে চলাচলা করবে, মাস্ক পরবে, আর সর্বোপরি যেটা করবে সেটা হচ্ছে মাদক, মনে আছে তো? তোমরা এই মাদককে না বলবে, কখনোই এদিকে আগাবে না। তোমরা সবাই ভালো থেকো সোনামণিরা, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।